পাকিস্তান আমলে। আমি যখন আলেম ক্লাসে পড়ি, আলেম দাখিল পাশ করেছি, 60-এর দশক তখনও শুরু হয়নি, গত শতাব্দীর। আলেম ক্লাসে ভর্তি হয়েছি, তখন আইয়ুব খান ছিল তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট। আপনারা নাম জানেন অন্তত, ইতিহাস না জানলেও। আর পূর্ব পাকিস্তানে মোনায়েম খান, তিনি ছিলেন আইয়ুব খানের খাস খলিফা, খাস গভর্নর আর কি, গভর্নর। তো রায়পুর আলিয়া মাদ্রাসায় মোনায়েম খান এসেছে একবার, তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর। আর আইয়ুব খানের সময় কিন্তু প্রথম পারিবারিক আইন, বার্থ কন্ট্রোল, এইটা পাকিস্তানে প্রথম চালু হয়েছিল। মোনায়েম খান পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর বক্তৃতা করতে করতে এক পর্যায়ে বলল যে খাদ্যের দাম যেভাবে বাড়তেছে, এখন থেকে আগামী কয়েক বছর পরে সোনা দিয়াও দানা কিনতে পাওয়া যাবে না, সোনা দিয়াও দানা কিনতে পারা যাবে না। আপনারা সবাই জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল করেন, ভাই দূরে যাওয়ার দরকার নাই। আমাদের এই পাশে এশিয়ার আরেকটা দেশ, সর্ব উত্তরের চায়না, 1974-এ চীন সরকার প্রথম জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল করেছিল, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। সেটা করে তারা আইন করেছিল, চীনের জনসংখ্যা দিন দিন বেড়ে চলছে, এইভাবে যদি বাড়ে তাহলে রিজিকের অভাব হবে, অন্যের অভাব হবে। চীন সরকার তখন বলেছিল এখন থেকে কোনো পুরুষ বিয়ে করার পরে সন্তান নিতে পারবে না, সন্তান জন্ম দিতে পারবে না, কোনো নারী সন্তান গর্ভে নিতে পারবে না। এটা চলার পরে 2015 অনেক বছর মাঝখানে কিন্তু চীনের যখন আদমশুমারি হলো, তখন তারা দেখলো তাদের জনসংখ্যা আগে যা ছিল 1974-এ, তার চাইতে প্রায় 1/3, 3 ভাগের 1 ভাগ কমে গেছে। তারা চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে কি করা যায়। 2015-তে তারা বলল প্রত্যেক বিবাহিত নারী পুরুষ তারা এখন থেকে 2টা সন্তান নিতে পারবে, 2টা, ছেলে হোক বা মেয়ে হোক। কেউ 2টাই যথেষ্ট, কেউ লেখে 1টি যথেষ্ট। এইটা করলো 2021-এ। তারা আবার হিসাব করলো, আদমশুমারি করার পরে দেখলো তাদের জনসংখ্যা একজনও বাড়ে নাই। এখন শূন্যের জায়গায় 2টা জন্ম দিতে পারবে, এই লাইসেন্স দিয়েও দেখে যে একজনও বাড়ে নাই। 2021-এ চীনা সরকার আবার বলল এখন থেকে চীনের যত নাগরিক আছে তাদের জন্য 1টা 2টা নয়, তারা যত ইচ্ছা সন্তান জন্ম দিতে পারবে। এরপরে আবার তারা করেছে অবিবাহিত তরুণ তরুণী নর নারী, তারাও ইচ্ছা করলে মিলামিশা করে সন্তান জন্ম দিয়ে চীন গভর্নমেন্টের হাত শক্তিশালী করতে পারবে। অর্থাৎ জায়েজ না জায়েজ, যেভাবে হোক আমাদের মানুষের দরকার, সংখ্যার দরকার। 2023, মাত্র 2 বছর কয়েক মাস। এখানে এসে যখন আবার তারা হিসাব করলো, হিসাব করার পরে দেখে যে আগের গণনায় যা ছিল যত ইচ্ছা জন্ম দাও, এই অনুমতি দেওয়ার পরেও জনসংখ্যা গড়ে একজনও বাড়ে নাই। বুড়া যেগুলো আসিল মরে গেছে। সেনাবাহিনী, এটা সংখ্যা 6 আনা কমে গেছে 16 আনার মধ্যে, 6 আনা। কিভাবে কমছে? যারা আস্তে আস্তে বুড়া হয়েছে তারা টায়ার্ড হয়ে রিটায়ার করেছে। এখন নতুন প্রোডাকশন থাকলে তো লাইনে দাঁড়াবে নাকি, সেনাবাহিনী পুরা করবে। এখন ঘাটতি, এখন তাদের সামরিক সৈন্য সংখ্যা কমে গেছে।
এখন তারা চিন্তা করছে কি করা যায়, কি করা উচিত। কয়েকবার তারা মন্ত্রী পরিষদের মিটিং ডেকেছে। ডাকার পরে তারা সিদ্ধান্ত নিছে এখন থেকে চীনে যেই নর নারী স্বামী স্ত্রী তারা সন্তান জন্ম দিতে পারবে, 2 বা তার বেশি সন্তানের জন্ম দিতে পারবে, সেই পরিবারের খাওয়া, পড়া, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক 5টা প্রয়োজন, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এটা চীন সরকার বহন করবে। এবারে স্কলারশিপ দেওয়া শুরু করেছে, প্রোডাকশন বাড়াও, এইবার তোমাদেরকে স্কলারশিপ দিলাম। তাহলে ওই যে প্রোডাকশন বন্ধ করেছিল এখন স্কলারশিপ ঘোষণা করেছে, এইটা হলো সহসেজদা। কি এটা হলো? সহসেজদা। আল্লাহ আল্লাহ বলো ভাই, ফিরে এলাম গোড়ায়, আমেরিকা, লাতিন আমেরিকা, সেই দিকে তাকান। নেট, ইন্টারনেটের যুগ। উইকিপিডিয়া সার্চ করেন, বর্তমান দুনিয়ার দিকে একবার একটু গভীরভাবে নজর করেন। আমেরিকার গ্রামের পরে গ্রাম, বিল্ডিং আছে, বাড়িঘর পড়ে আছে, কিন্তু কোনো মানুষ। আবার আরেক এলাকায় কিছু গ্রাম, সেখানে গিয়ে যখন আদমশুমারি করেছে, পুরা একটা গ্রামে, একটা কমিউনিটিতে, কমিউনিটি ওরা বলে, আমাদের এখানে ওয়ার্ড আছে না, ওয়ার্ডকে ওরা ইংরেজিতে বলে কমিউনিটি। এমন অনেক কমিউনিটি পাওয়া গেছে একটা ওয়ার্ডে, যেখানে শতে শতে মানুষ ছিল। জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল আইন করার পরে সেখানে পুরা গ্রামে বুড়া মানুষ পাওয়া গেছে 6 জন। 6 জন। অন্যান্য গ্রামেরও এই অবস্থা। তাইলে এইবার আমেরিকা বলেন, আর আমেরিকার এখন প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু চায়না। এই দুইটা এখন বিশ্বের সুপার পাওয়ার। সোভিয়েত ইউনিয়ন ছিল, সেটা এখন নাই। আমেরিকার প্রতিদ্বন্দ্বী হলো চীন। এই দুইটা সুপার পাওয়ার। প্রথমে সেই দুইটার উপরে হিট করেছে জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল। আল্লাহর আইনে যারা বিশ্বাস করে না, আল্লাহ রিজিক দাতা, এটা যারা বিশ্বাস করে না, তারা এই ধরনের পাগলা আইন আজ থেকে 50-60 বছর আগে, তখনকার এই দেশের কোনো মানুষ এটা চিন্তাও করতে পারে নাই যে মধ্যপ্রাচ্যে, জাপানে, সাউথ কোরিয়ায়, সাউথ আফ্রিকায় বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ এত রিজিক সেখানে বাজেট করে রেখেছে। 60 বছর পর এখন দেখা যায় এই দেশের মানুষ, আমাদের মোট 17 কোটি মানুষের মধ্যে 1,34,00,000 মানুষ বিদেশে। কিন্তু সেই সময় এরকম ছিল না। কোনো বাড়ির কোনো মানুষ যদি ঢাকা চাকরি করত, ওর বাবা বিদেশে থাকে, তখন ঢাকা ছিল বিদেশ। কুমিল্লা চাকরি করলে বিদেশে থাকতো, এগুলারে তারা দেশ মনে করতো না। কিন্তু বিদেশে যে আল্লাহ এত রিজিক, আগামীতে এই দেশের মানুষ যখন বাড়বে, তাদের রিজিকের এত বন্দোবস্ত আল্লাহ করে রেখেছেন। এটা 60 বছর আগে কি বোঝা গেছিল? আচ্ছা, 60 বছর আগে শুরু যেটা করেছি, 1 কানি জমিতে 20 মণ ধান হইতো। 1 কানি জমিতে 80 কড়া, 80 কাঠা, বছরে 20 মণ। আর এখন সেই জমিনে কত মণ? 1 ফসল হইলে 80 মণ। 2 ফসলের কম তো জমিন আসলে খুব কম, 3 ফসলিও আছে। তাহলে মানুষ যেই হারে বাড়ছে, আল্লাহ বোধহয় রিজিক বাড়ায় নাই। জোরে বলেন। এই গেল এই একটা দিক। আরেকটা দিক হলো সোজা সাপটা হিসাব। আল্লাহর পরিকল্পনায় যারা বিশ্বাসী নয়, তারা মানুষের পরিকল্পনায় বিশ্বাসী। 60 বছর আগে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা, বঙ্গোপসাগরে চিংড়ি মাছ আসিল না, ইসা মাছ আসিল তো, বুড়িয়ারা কইতে হারব। ভাদ্র মাসে রাস্তাঘাট তো সেরকম আসিল না, পোল কালভার্ট আসিল না, জায়গা যায় শাক্কা আসিল। শাকের উপরে বই বুড়িয়ারা ইসা মাছ এক একটা
হাতের মুঠে আসতো না, এত বড় বড় চিংড়ি মাছ। আর নদীতে তো কেনার মতো আসিল, কেনার মতো, কিন্তু ধরার মতো এত প্রযুক্তি, এত চিকন জাল, এত চালাক মানুষ তখন ছিল না। আমাদের রেজেক জমিনে আছে, সমতলে আছে। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে পানির নিচে হাত দিলে রেজেক পাওয়া যায়। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের গাছের মাথায় হাত দিলে রেজেক পাওয়া যায়। এই দেশ এমন একটা দেশ, যেই দেশে সমতল জমিনে হাত বাড়াইলে রেজেক। দুনিয়ার এমন এমন দেশেও আল্লাহ আমাকে নিয়ে গেছে এই কোরআনের দাওয়া কাজে, যেই দেশে মোটে মাটিয়ে নাই, মোটে মাটিয়ে নাই, হয় মোটা মোটা বালু, নয় পাথর আর পাহাড়। এই মোটা উরুমের বালুর মধ্যে গাছ হয় কেন? না, হয় না। তারা একটা গাছ যদি লাগাইতে চায়, তাইলে লেবার নিয়ে অথবা নিজেরা মজবুত শাবল দিয়ে, আর আজকাল ড্রিল মেশিন দিয়ে তারা পাথর কেটে 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 কেটে, হয় গোল নয় সার্কোনাইকে একটা গর্ত পাথরের মধ্যে খোঁড়ার পরে বিদেশ থেকে উড়োজাহাজে মাটি আনে। ভাড়া লাগে না? ভাড়া লাগে না? লাগলে বোধহয় কম লাগে। মানুষের ওজনের ভাড়া যেরকম, মাটিরও একরকম সমান। এই গর্তটা মাটি দিয়ে ভরার পরে সেখানে একটা নারিকেল গাছ, একটা পেঁপে গাছ লাগায়। এই গাছের হাড়া খেদমত বুঝেন তো? এটা করার জন্য আবার 3 রকমের লেবার, সকালে একদল, দুপুরে প্রখর রোদে আরেক দল, বিকাল সন্ধ্যা এবং রাত্রে আরেক দল। এই গাছের তেল মাঝে এই গাছে সার দেয়, পানি দেয়, কত রকমের কিছু করে। গাছিগা কাইয়া মরা, যতে খাওয়ায়, কি মাথাও স্পষ্ট হয় না, মোটাও হয় না, তাজাও হয় না। পেঁপে গাছ লাগিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। 2 বছর পরে দেখা যায় একটা গাছে একটা পেঁপে দিচ্ছে, 3 বেয়া। কেটে দেখে যে ভিতরে দানাও নাই, সারও নাই, খাওয়ার মতো কিছু নাই। কাহাত, দুর্ভিক্ষ। মাটির যেই খাদ্য, এটা দুর্ভিক্ষে সব মরা, প্রাণহীন, অস্তিত্বহীন, বরকতহীন। আর সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ। আপনার গ্রামের এক বৃদ্ধা, কদমালির মা, সে পাকা পেঁপে একটা কেটেছে, নাতি চারি কিনার দিয়ে বইছে। এখন পাকা পেঁপে এটা কেটে কেটে নিজেও খায়, নাতনিদেরও খাওয়ায়। পেঁপে খাওয়া শেষ। এইবার পেঁপের খোসা বিচিগুলাকে এইভাবে ধরে, এইভাবে নিয়ে উঠান থেকে এইভাবে ফেলে দিয়েছে। পেঁপে গাছ উঠে গেছে। কি নারিকেল এইভাবে মাটিতে ফেলে রাখছে, নারিকেল গাছ, সুপারি গাছ বোধহয় উঠে নাই, আম গাছ, জাম গাছ, অটো নিজে সেলফ সার্ভিস। এটা এই দেশ। আপনারা বিশ্বাস করেন এই দেশে কোনোদিন রেজেকের অভাব হইতে? আর এই রেজেক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি